আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঢাকায় এসেছে মডার্নার ৩০ লাখ ডোজ টিকা। আগামী মাসে আসবে আরও ১,২৯ লাখ জানালেন স্বাস্থ্যমন্ত্রী। দেশে করোনায় একদিনে সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যু, শনাক্ত ১৩,০০০-এরও বেশি। টিকা নিলেন খালেদা জিয়া। কোরবানির পশু কেনাবেচা করতে গিয়ে ১৪ জনের করোনা শনাক্ত, গাবতলী হাট কর্তৃপক্ষকে ১০ লাখ টাকা জরিমানা। এবং হারারেতে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশের টার্গেটে দুপুরে তৃতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। আগামী মাসের শেষ নাগাদ দেশে আরও ১,২৯ লাখ করোনার টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের অনুদানের ৩০ লাখ ডোজ মডার্না টিকা গ্রহণের পর তিনি একথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ মাসের শেষে ভারত থেকে অ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ ডোজ, আগস্টের শেষে জনসন অ্যান্ড জনসনের ৬০ লাখ এবং চীনের সিনোফার্মের ৪০ লাখ ডোজ টিকা দেশে আসবে। মহামারী পরিস্থিতি মোকাবেলায় আগামী ১০ দিনের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ১,০০০ বেডের কোভিড ইউনিট চালু হচ্ছে বলেও জানান জাহিদ মালেক স্বপন। এ মাসের শেষে আরও ভ্যাকসিন কিছু পাবো। আমাদের অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন আসবে এবং সেটা প্রায় ২৯ লক্ষ আমরা আশা করছি, এবং কিছু সিনোফার্মের ভ্যাকসিনও আমরা আশা করি এই মাসের শেষে, এবং রাশিয়া থেকেও আমরা আশা করছি ৩০ লক্ষ ভ্যাকসিন আসবে। আগামী মাসে জনসনের প্রায় ৬০ লক্ষ ভ্যাকসিন আসবে। আগামী মাসে অগাস্টের প্রথমে আমরা 2.9 মিলিয়ন অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন জাপান থেকে পাচ্ছি আন্ডার কোভ্যাক্স। তো আমাদের যারা আগে নিতে পারেন নাই তাদের সমস্যাটা দূর হবে। চীন ও রাশিয়া বাংলাদেশে করোনার টিকা উৎপাদন নয়, শুধু বোতলজাত করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। উজবেকিস্তানে কানেক্টিভিটি সম্মেলন নিয়ে সোমবার সাংবাদিকদের তিনি বলেন, টিকা উৎপাদনের জন্য এখনও কেউ ফর্মুলা হস্তান্তরে রাজি হয়নি। ভারতে করোনা পরিস্থিতি ভালো হওয়ার সাপেক্ষে অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়ার সম্ভাবনার কথাও জানান তিনি। আপেল মাহমুদের রিপোর্ট। মধ্য ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর সংযুক্তির সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে তাশখন্দে অনুষ্ঠিত হয় ২ দিনের আন্তর্জাতিক সম্মেলন। এতে উজবেকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি, সরাসরি বিমান চলাচল সহ দ্বিপাক্ষিক বিষয় তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। সম্মেলনকালীন সাইডলাইন বৈঠকে চীন, রাশিয়া ও ভারতের প্রতিনিধির সাথে করোনা টিকা নিয়ে আলোচনা করেন মন্ত্রী। চীনের প্রস্তাব হলো যে তারা বাল্কে পাঠাবে, আর পাঠানোর পরে এখানে বটলিং হবে, লেভেলিং হবে, আপনার এই কাজগুলো ফিনিশিং হবে, এইগুলো এখানে হবে। তাতে এই যেহেতু তাদের চীনের যদি প্রোডাকশন ক্যাপাসিটি হাই, রাশিয়ার কিন্তু প্রোডাকশন ক্যাপাসিটি অনেক কম। তারা প্রথম থেকে বলছিল যে আমরা বেশি তোমাদের দিতে পারবো না। অ্যাস্ট্রাজেনেকা যদি আপনার ফাইজার, যদি জনসন এরা ফর্মুলা শেয়ার না করে এরাও করবে না। রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি আরও বলেন, বিশ্বের সবগুলো উৎস থেকে টিকা সংগ্রহের চেষ্টা করা হলেও তা সংরক্ষণ করার জায়গার স্বল্পতা রয়েছে। আমাদের সমস্যা এখন হলো কোথায় রাখবো এগুলো, স্টোরেজ ক্যাপাসিটি, কারণ আমার স্টোরেজ ক্যাপাসিটির লিমিটেশন আছে। আমরা এই জন্য সব একসাথে আনতে চাই না, আমরা একটু একটু করে আনতে চাই যাতে আমার স্টোরেজটা খালি হয়। আমার প্রায় 2 লক্ষ 2.5 লক্ষ লোকরা আমরা ভ্যাকসিন দিতে পারতেছি ডেইলি, বাট আমার স্টোরেজটা লিমিটেড। রোহিঙ্গা সমস্যা সমাধানে রাশিয়াকে এগিয়ে আসার আহ্বান জানানো হলেও দেশটি কোনো আশ্বাস দেয়নি বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে দেশে আবারও সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। সবশেষ ২৪ ঘন্টায় মারা গেছেন ২৩১ জন, আর নতুন রোগী শনাক্ত হয়েছেন ১৩,৩২১ জন। শনাক্তের হার ২৯.৫৯%। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। দেশে গত ২৪ ঘন্টায় করোনায় রেকর্ড ২৩১ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন 13,321 জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় মৃতদের মধ্যে 136 জন পুরুষ ও 95 জন নারী। সবচেয়ে বেশি মারা গেছেন ঢাকা বিভাগে 73 জন। এ নিয়ে করোনায় সারা দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 18,125 জন। গত 24 ঘন্টায় মোট 45,012 জনের নমুনা পরীক্ষা করা হয়। রোগী শনাক্তের হার 29.59%। আগের দিন মৃত্যু হয়েছিল 225 জনের। করোনা শনাক্ত হয়েছিল 11,578 জনের। রোগী শনাক্তের হার ছিল 29.09%। এর আগে গত 11 জুলাই একদিনে সর্বোচ্চ 230 জনের করোনায় মৃত্যু হয়েছিল। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। হাসপাতালে গিয়ে করোনা ভাইরাসের টিকা নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে মডার্নার টিকা নেন তিনি। এ সময় তার চিকিৎসকরা জানান, ডায়াবেটিস ও আর্থ্রাইটিস সহ নানা রোগে এখনও ভুগছেন তিনি। সরকার সহযোগিতা না পাওয়ায় তাকে ঝুঁকি নিয়ে হাসপাতালে গিয়ে টিকা নিতে হয়েছে বলেও অভিযোগ করেন তারা। আরও জানাচ্ছেন মইনুল আহসান। করোনার টিকা নিতে সোমবার বিকেলে মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। উপস্থিত নেতাকর্মীদের ঠেলে হাসপাতালে প্রবেশ করতে বেগ পেতে হয় তার গাড়িবহরকে। আগে থেকেই প্রস্তুত স্বাস্থ্যকর্মীরা গাড়িতে বসে বেগম জিয়াকে মডার্নার তৈরি করোনার ভ্যাকসিন দেন। এ সময় তার সাথে থাকা ব্যক্তিগত নার্স ও গৃহপরিচারিকাকেও ভ্যাকসিন দেয়া হয়। ওনার কোনো ভ্যাকসিনের চয়েস নাই, যখন যেটা অ্যাভেলেবল সেইটা ওনার এখানে এখন পাওয়া যাচ্ছে মডার্না, সেই অনুযায়ী উনি মডার্নার ভ্যাকসিন নিচ্ছেন। তার রিউমাটয়েড আর্থ্রাইটিস, ওনার যে ডায়াবেটিস এবং ওনার পরবর্তী যে সমস্ত জটিলতা যেগুলো আগে থেকে ছিল এবং আছে, সেগুলো কিন্তু কোনো অবস্থাতেই কিছুটাই কমেনি। এবার কেয়ার হসপিটাল থেকেও এবং মেডিকেল বোর্ড যেটা আছে সেটা ওনার বিদেশে সুচিকিৎসার জন্য ভালো সেন্টারে, মডার্ন ডেভেলপ সেন্টারে চিকিৎসার জন্য ওনাকে রিকমেন্ড করেছে। সাবেক প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়েও আইন ও নিয়মের প্রতি শ্রদ্ধা রেখে বেগম জিয়া হাসপাতালে এসে টিকা নিয়েছেন বলে জানান ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। সরকারের ভিতরে যারা আছে তারা সবাই জানে যে বেগম খালেদা জিয়ার রেজিস্ট্রেশন হয়েছে এবং ওনার SMS পাঠানো হয়েছে এবং উনি ভ্যাকসিন নিতে আসবে, এটা ওনারা আজকেও সবাই জানতো। কাজেই যদি ওনাদের আগ্রহ থাকতো তাহলে ওনারা সেই ব্যবস্থা করতেন। নিয়ম মেনে চলা, অর্থাৎ আইন মান্যকারী একজন নাগরিক হিসাবে উনি যেটা ভালো মনে করেছেন, অর্থাৎ এখানে এসে সাধারণ মানুষের কাতারে থেকে উনি ভ্যাকসিন নিয়েছেন। টিকা নেওয়া শেষে গুলশানের বাসায় ফিরে যান তিনি। গত 8 জুলাই টিকার জন্য নিবন্ধন করেন বেগম জিয়া। এর আগে করোনা আক্রান্ত হয়ে 27 এপ্রিল হাসপাতালে ভর্তি হয়ে প্রায় 2 মাস সেখানে তাকে চিকিৎসা নিতে হয়। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। করোনা সংক্রমণের ভয়াবহ পরিস্থিতির মধ্যে চরম ব্যবস্থাপনা আর স্বাস্থ্যবিধি উপেক্ষা করে কোরবানির পশুর হাটগুলোতে চলছে জমজমাট বেচাকেনা। রাজধানীর 19টি হাটে শেষ মুহূর্তে ঘুরছেন লাখো মানুষ। তবে ইজারার শর্ত ভঙ্গ ও স্বাস্থ্যবিধি না মানায় গাবতলী হাট কর্তৃপক্ষকে 10 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এদিকে বিভিন্ন হাটে অন্তত 14 জনের শরীরে পাওয়া গেছে করোনা ভাইরাস। ফজলে রাব্বির রিপোর্ট। একদিন বাদেই কোরবানির ঈদ, জমে উঠেছে পশুর হাটের বেচাকেনা। ছোট বড় মাঝারি সব আকারের গরু এখনো হাটে আসছে। গরুর দাম নিয়ে ক্রেতাদের অভিজ্ঞতা এক একজনের এক এক রকম। হাটে যতটুকু ঘুরলাম দেখে বললাম যে প্রাইস রিজনেবল আছে। এখন নাটোর থেকে গরু আনছিলাম আপনার 30টা, বেচা কিনা করছে যাবত 5টা, বেচা কেনার খুব একটা ভালো গতি নাই। মেয়র সাহেব আসছেন, উনি আসে বিজয় সবাই মাস্ক পরতেছে, জরিমানা হইতেছে, এটা হইতেছে, সবকিছু হইতেছে। উনি চলে গেলে আবার আগের মতন হবে। জমজমাট বেচাকেনার মাঝে হাটগুলো থেকে উধাও হয়ে গেছে স্বাস্থ্যবিধি। মাস্ক পরা সহ বিভিন্ন শর্তে হাট বসানোর অনুমতি পেল, এখন সেগুলো যেন ভুলে গেছেন ইজারাদাররা। শর্ত ভাঙায় উত্তরের মেয়রের উপস্থিতিতে গাবতলী হাটের ইজারাদারকে 10 লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। স্বাস্থ্যবিধি মেনটেন না করায় অবশ্যই গাবতলী হাটের যেখানে আমরা হাসিল দেওয়া হয়, এটিকে আমি সাময়িকভাবে এখন বন্ধ ঘোষণা করছি। কতক্ষণের জন্য বন্ধ থাকবে এটা আমরা দেখছি। আমাদেরকে আমরা যে পেনাল্টি হবে সেই পেনাল্টি তারা দিবে, তার আগ পর্যন্ত এটা বন্ধ থাকবে। গরুর হাটে তো ওইভাবে মানা আসলে সম্ভব না। যতটুকু আমাদের পক্ষে সম্ভব ততটুকু আমরা করছি। এদিকে শনিবার পর্যন্ত রাজধানীর বিভিন্ন হাট থেকে 6 জনের শরীরে করোনা শনাক্ত হয়। রোববারও করোনা পজিটিভ শনাক্ত হন 8 জন। উত্তর সিটি কর্পোরেশনে এটা
ডিসিশন নাম ছিল যারা পজিটিভ হবে তাদেরকে তারা কি ধরনের সার্ভিসটা দিতে পারে। পজিটিভ হচ্ছে তাকে আমরা কাউন্সেলিং করে কোয়ারেন্টাইনে পাঠাচ্ছি। হাট ঘুরে দেখা গেছে করোনা শনাক্ত হলে বাড়ি ফিরে যেতে হবে। এই ভয়ে অনেক ব্যাপারী অসুস্থ বোধ করলেও করোনা সুরক্ষা কেন্দ্রে যাচ্ছেন না। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। ঈদের আগের দিন ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা বেড়েছে। দ্বিগুণ ভাড়া নেওয়ার পরও অর্ধেক আসন খালি রাখার সরকারি নির্দেশনা মানছে না দূরপাল্লার পরিবহনগুলো। ঢাকার প্রবেশ পথ এবং মহাসড়কে যানবাহনের চাপ থাকায় নির্ধারিত সময়ে ছাড়ছে না গণপরিবহন, ফলে যাত্রীদের চাপ বাড়ছে টার্মিনালে। আদমিন সজীবের রিপোর্ট। যতদূর চোখ যায় কেবলই গাড়ি। ঈদযাত্রায় দূরপাল্লার গণপরিবহনের এই ছবি অচেনা নয়। সড়ক মহাসড়কে আছে দীর্ঘ গাড়ির জট। এবারও গ্রামে ফিরতে সময় লাগছে প্রায় দ্বিগুণ। ঈদের একদিন আগে যারা ঢাকা ছাড়ছেন তাদের দুর্ভোগ চরমে। বাস টার্মিনালগুলোতে মানুষ গিজগিজ করছে, যে কোনোভাবেই হোক ঈদ করতে বাড়ি যেতেই হবে, থাকুক যত সংক্রমণের ঝুঁকি। দুইটা টিকিট আগে করছিলাম 1800 টাকা করে, আর একদিন পরে একটা টিকিট করছি একই গাড়িতে, ওটা লাগছে আমার 2600 টাকা। যে ভোগান্তি মনে হয় দিন দিন বাড়ছে, ভোগান্তি কমছে না। বাসা থেকে এখানে আসতেও কিন্তু অনেকটা টাইম লেগেছে, 1.5 ঘন্টার মতো। আবার এখানে এসে ওয়েট করাটা এটা অনেক লেভেলে একটা হ্যাসেল। মানুষের গ্রামে যাওয়ার এই বাড়তি চাপকে সুযোগ হিসেবে নিয়েছে দূরপাল্লার গণপরিবহনগুলো। সরকারি বিধিনিষেধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতি আসনের টিকিট বিক্রি করছে, অথচ যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করছে 2 সিটের। যাত্রী ভর্তি করে বাস ছুটছে গন্তব্যে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে। ডাবল সিটে একজন বসার কথা, 2 জন বসছে। এটা তো আমি বলতে পারবো না, এটা তো ড্রাইভারই বলতে পারবে। বর্তমানে স্বাস্থ্যবিধি বলতে কিছুই নেই। সরকারি নির্দেশনা, হাট বাজারে তো একজনের জায়গায় একজন 5 জন 10 জন দাঁড়ায় আছে। এর জন্য আপনিও করবেন না? ওই একই কথা। 3 গুণ ভাড়া বৃদ্ধি করছে, এটা কোন যুক্তিতে? তা আবার নেওয়ার কথা ছিল 2 সিটে একজন, কিন্তু এখন 2 সিটে 2 জনের নিচ্ছে, 9-1800 ভাড়া নিচ্ছে। পরিবহন মালিকদের স্বেচ্ছাচারিতায় বিড়ম্বনায় পড়ছেন নিম্ন আয়ের মানুষগুলো। রোজিনা ও শহীদা রাজশাহী যাবেন, কিন্তু হাতে আছে মাত্র 870 টাকা। বাসে 2 সিটে 2 জন করে বসানো হলেও তাদের কাছ থেকে চাওয়া হচ্ছে 4 সিটের ভাড়া। মানে 880 টাকা দিয়ে 2 জনকে যেতে হবে? হ্যাঁ, 2 জনকে যেতে হবে। এরা যে ভাড়া ধরছে এই ভাড়ায় যেতে পারবে না ভাইয়া, যেতে পারবো না। তাহলে আপনারা বাড়িও যাওয়া হবে না? সেটাই তো চিন্তা করতেছি এখন। বিপদে পড়লে আমরা নেই স্যার, বিপদে পড়লে আমরা সবসময় নেই। ভাড়া নিচ্ছেন সরকারের নিয়ম মেনে, যাত্রী তুলতেছেন না সরকারের নিয়ম মেনে। এটা আপনি এরকম সিস্টেমে চলে ঈদের ভিতরে ভাই। আর অতিরিক্ত ভাড়ায় যারা যেতে পারছে না তারা বাড়ি ফিরছে ট্রাকে জীবনের ঝুঁকি নিয়ে। বছরের পর বছর সড়ক পথে এই একই ভোগান্তি। বছর যায় কিন্তু দুর্ভোগ কমে না মানুষের। সুপরিকল্পনার অভাবে বাড়ে করোনার ঝুঁকিও, কেননা পথে ঘাটে কিংবা বাসে কোথাও নেই তদারকি। আদ্দিন সজীব, এটিএন বাংলা, সাভার, ঢাকা। বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের খবর। হারারেতে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশের টার্গেটে দুপুরে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। তেমনটা হলে জিম্বাবুয়ের মাটিতে স্বাগতিকদের প্রথমবারের মতো হোয়াইট ওয়াশে লজ্জায় ফেলবে টাইগাররা। এর আগে 2014 সালে দেশে ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ। দুপুর 1:30টায় শুরু হবে ইস্পাহানি সিরিজের ম্যাচটি। পরাগ আরমানের রিপোর্ট। সিরিজ জিতলেও স্বস্তিতে নেই বাংলাদেশ। তৃতীয় ওয়ানডে জিতে স্বাগতিক জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করার চ্যালেঞ্জ এখন টাইগারদের। আইসিসি ওয়ানডে সুপার লিগের খেলা হয় জিম্বাবুয়েকে হারিয়ে পয়েন্ট বাড়িয়ে নিতে চাইছে তামিম ব্রিগেড। কিন্তু টানা 2 ম্যাচে প্রথম সারির ব্যাটসম্যানরা অল্প পুঁজিতে বিদায় নিলে চাপে পড়েন টেলেন্ডাররা। সেই চাপ মুক্তির জন্য সিরিজের শেষ ম্যাচেও প্রস্তুত তারা। জিম্বাবুয়েকে সমীহ করলেও নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী পেসার সাইফুদ্দিন। যেহেতু আরেকটা ম্যাচ বাকি আছে, তো লাইটলি নেওয়ার কিছু নেই। প্রত্যেকটা সিরিজ এবং হোয়াইট ওয়াশ করা আমাদের লক্ষ্য থাকবে। তো ইনশাল্লাহ আমরা আমাদের যদি প্রসেসটা ঠিক রাখতে পারি, অবশ্যই আমরা 3-0-তে জিতবো আশাবাদী। মাত্র 25 দিনে 16টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ব্যস্ত সূচি পার করছে টাইগাররা। সামনে আছে দ্বিপাক্ষিক সিরিজ ও টি20 বিশ্বকাপ। তাই নিজেদের ফিটনেস ধরে রাখার জন্য বাংলাদেশ দলের সবাই কাজ করে যাচ্ছেন বলে জানান সাইফুদ্দিন।
পারফরমেন্স হয়তো বা একদিন হবে বা একদিন হবে না, বাট ফিট থাকলে আমি যে কোনো সময় কামব্যাক করতে পারবো। তো এই জন্য এখন যেহেতু আমাদের সামনে অনেক খেলা আছে, টি20 ওয়ার্ল্ড কাপ আরও আদার্স হোম অ্যাওয়ে সিরিজ, তো আমি মনে করি ফিটনেসেরটা প্রত্যেকটা প্লেয়ারই খুবই সিরিয়াস তাদের ফিটনেস নিয়ে, সবাই যে যার মতো সকাল বিকাল কাজ করতেছে ফিটনেসে। এদিকে শুধু হোয়াইট ওয়াশ এড়ানো নয়, আইসিসি ওয়ানডে সুপার লিগের ম্যাচ হওয়ায় বাংলাদেশকে হারিয়ে অন্তত 10 পয়েন্ট পেতে চাইছে জিম্বাবুয়ে। সেটি হবে কি হবে না তা জানতে অপেক্ষায় থাকতে হবে আরও একটি নতুন ভোরের। পরাগ আরমান, এটিএন বাংলা। নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পর্যায়ক্রমে নিয়ে এসে দেশের মানুষকে বিনামূল্যে করোনা টিকা দিচ্ছে সরকার। দিনাজপুরের বিরলে 50 শয্যা বিশিষ্ট বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোভিড আইসোলেশন ওয়ার্ডে সেন্ট্রাল অক্সিজেন লাইনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এরপর করোনা ওয়ার্ড সহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন তিনি। এ সময় চিকিৎসক ও রোগীদের সাথে কথা বলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। এবার আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে আল্লাহর বিধান ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের তাগিদ দিয়ে অনুষ্ঠিত হয়েছে পবিত্র হজ। সোমবার আরাফাতের ময়দানে 60,000 হাজির উদ্দেশ্যে খুতবা পাঠ করেন মক্কার ইমাম শেখ বান্দার বিন আব্দুল আজিজ বালিলা। সংক্রমিত এলাকা সফর না করার পরামর্শ দেন তিনি। আজ পবিত্র ঈদ উল আজহা উদযাপন করবেন হাজিরা। বরকতুল্লাহ সুজনের রিপোর্ট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পবিত্র হজের প্রধান আনুষ্ঠানিকতা আরাফাতের ময়দানে অবস্থান করা, যেখানে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন শেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিনকে স্মরণ করে জোহরের নামাজের পর খুতবায় ভাষণ দেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ বান্দার বিন আব্দুল আজিজ বালিলা। বারবারই তাগিদ দেন স্রষ্টার বিধান আর মহানবীর উপদেশ মানার। খুতবায় জোর দেয়া হয় বৈরিতা আর ঘৃণার অবসান ঘটিয়ে একে অপরকে ক্ষমা করে দিয়ে সমতা প্রতিষ্ঠার উপর। গত বছরের মতো এবারও সীমিত আয়োজনে পালিত হচ্ছে পবিত্র হজ, যেখানে মুখে মাস্ক রাখা বাধ্যতামূলক। আরাফাতের ময়দানে হাজিরা নিজেদের পাপ মুক্তির প্রার্থনা করেন। বিশেষ করে করোনা ভাইরাসের মহামারী থেকে বিশ্ববাসীকে নাজাত দিতে স্রষ্টার দরবারে হাত তোলেন তারা। অন্যান্য সময় যেখানে 25 লাখেরও বেশি হাজির কলরবে মুখরিত হতো আরাফাতের ময়দান, এবার সেখানে অনেকটা ঘরোয়া আঙ্গিকে প্রায় 60,000 হাজির সতর্ক অবস্থান। সংক্রমণ রুখতে রাখা হয়েছে নানা আয়োজন। আগামীকাল মাথা মুন্ডন করে এবং পশু কোরবানির মধ্য দিয়ে সৌদি আরবে ঈদ উদযাপন করবেন হাজিরা। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। ভোলার তজুমউদ্দিন উপজেলার শম্ভুপুর, চাঁদপুর এবং চাচুড়া ইউনিয়নের প্রায় 7,000 অসহায় ও দুস্থ মানুষের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঈদ উপহারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় ভোলা 3 আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, করোনার সংরক্ষণ থেকে রক্ষায় বিশ্বের অনেক দেশের আগেই সাধারণ মানুষের জন্য বিনামূল্যে টিকার ব্যবস্থা করেছে সরকার। স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান এ সময় উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে প্রথম দফায় আমাদেরকে যেভাবে বিনামূল্যে টিকা দিয়েছেন, ঠিক একইভাবে এবছরও তিনি এই দ্বিতীয় ঢেউয়ে যেই টিকাগুলো প্রায় 2 কোটি টিকা ইতিমধ্যেই এই বাংলাদেশের জনসাধারণকে বিনামূল্যে দেওয়ার যিনি উদ্যোগ নিয়েছেন, আমি লালমোহন তজিমুদ্দিনের 5 লক্ষ মানুষের জনপ্রতিনিধি হিসাবে তাদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার। জানাবো পার্টেক্স খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগে 7 গোলের রুদ্ধশ্বাস ম্যাচে আরামবাগকে 4-3 ব্যবধানে হারিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে 29 মিনিটে ইমানুয়েলের গোলে এগিয়ে যায় সাইফ স্পোর্টিং। 38 মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের সমতা ফেরান আরামবাগের উজবেক ফরওয়ার্ড আব্দু কদিরিব।
বিরতি থেকে ফিরে দু দলই প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ে। 85 মিনিট পর্যন্ত 3-3 গোলের সমতা থাকে ম্যাচে। 87 মিনিটে জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া দারুণ এক ফ্রি কিকে সাইফ স্পোর্টিংকে 4-3 গোলের জয় পাইয়ে দেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। ঢাকায় এসেছে মডার্নার 30 লাখ ডোজ টিকা, আগামী মাসে আসবে আরও 1,29 লাখ, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। দেশে করোনায় একদিনে সর্বোচ্চ 231 জনের মৃত্যু, শনাক্ত 13,000-এরও বেশি, টিকা নিলেন খালেদা জিয়া। কোরবানির পশু কেনাবেচা করতে গিয়ে 14 জনের করোনা শনাক্ত, গাবতলী হাট কর্তৃপক্ষকে 10 লাখ টাকা জরিমানা। এবং হারারেতে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশের টার্গেটে দুপুরে তৃতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন আর আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।